উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের যেটা ক্লাস 10 জিওগ্রাফির একটি অংশ, সেখানে আরেকটি বিষয় রয়েছে যে বিষয়টিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে বিভিন্ন ধরনের স্কেল। তাহলে এই যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে বিভিন্ন ধরনের স্কেল ব্যবহার করা, সেই স্কেলগুলোকে নিয়ে আজকে আমরা খুব ভালোভাবে জানব। এখানে আমরা জানবো বিবৃতিমূলক স্কেল, সংখ্যাসূচক স্কেল এবং রৈখিক স্কেল সম্পর্কে জানবো। সিজিএস, এফপিএস যে পদ্ধতি রয়েছে সেগুলোকে নিয়ে জানবো। বৃহৎ স্কেল, মাঝারি স্কেল এবং ক্ষুদ্র স্কেল মানচিত্র নিয়ে জানবো। এছাড়া ক্যাডাস্ট্রাল মানচিত্র, দেওয়াল মানচিত্র, অ্যাটলাস মানচিত্র, প্রাকৃতিক মানচিত্র, জিওলজিক্যাল মানচিত্র, জলবায়ুগত মানচিত্র, উদ্ভিজ্জ মানচিত্র, মৃত্তিকা, সাংস্কৃতিক, রাজনৈতিক, বন্টন মানচিত্র, ঐতিহাসিক মানচিত্র, সামাজিক মানচিত্র এবং ভূমি ব্যবহারগত মানচিত্র সম্পর্কেও আমরা অল্প অল্প করে জানবো। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক, একটা টোপোগ্রাফিক্যাল ম্যাপের ঠিক নিচের দিকে থাকে এই রকম ধরনের কিছু অংশ, যেখানে আমরা বিভিন্ন ধরনের স্কেল দেখতে পাই। এগুলো হচ্ছে, একটা হচ্ছে স্কেল, এগুলো দেখতে পাই। এটা হচ্ছে একটা টোপোগ্রাফিক্যাল ম্যাপ। আমরা চলে আসি আমাদের চ্যাপ্টারে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে বিভিন্ন স্কেলের ব্যবহার। তাহলে আমাদের যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র যে তৈরি করে, সেটা কে তৈরি করে? সার্ভে অফ ইন্ডিয়া। ঠিক আছে, এখানে দুটো পদ্ধতি ব্যবহার করা হয়, একটা হচ্ছে এফপিএস পদ্ধতি, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি। আচ্ছা, এফপিএস পদ্ধতি মানে কি এবং সিজিএস পদ্ধতি মানে কি, সেটা আমরা পরের স্লাইডে দেখছি। আচ্ছা, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে 3 ধরনের স্কেল ব্যবহার করা হয়। একটাকে বলা হয় বিবৃতিমূলক স্কেল, একটাকে বলা হয় ভগ্নাংশ সূচক বা সংখ্যাসূচক স্কেল, একটাকে বলা হয় রৈখিক স্কেল। এই 3 ধরনের স্কেল মোটামুটি আমরা দেখতে পাই। চলো এবারে দেখে নেওয়া যাক এফপিএস পদ্ধতি কি এবং সিজিএস পদ্ধতি কি। এর ফুল ফর্ম দেখলেই তোমরা বুঝতে পারবে। এফপিএস এর ফুল ফর্ম হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, এবং সিজিএস এর ফুল ফর্ম কি না, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। তাহলে সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড। আমরা চলে আসি পরবর্তী অংশে, যেটা হচ্ছে স্কেল। মূলত 3 ধরনের স্কেল রয়েছে। একটাকে বলা হয় স্টেটমেন্ট স্কেল, একটাকে বলা হয় নিউমেরিক্যাল স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, একটাকে বলা হয় লিনিয়ার স্কেল বা গ্রাফিক্যাল স্কেল। দেখো, যখন কোনো একটা স্কেল, যেটা এরকম একটা ম্যাপ রয়েছে, সেই ম্যাপের নিচে বলা আছে কি না 1 সেন্টিমিটারে 1 কিলোমিটার দেখানো হয়েছে, যদি এইভাবে বলা থাকে ম্যাপের ঠিক নিচে, এই যে এই সমস্ত জায়গায় নিচে বলা থাকে 1 সেন্টিমিটার 1 কিলোমিটার, তাহলে হচ্ছে এই রকম স্কেলকে বলা হবে বিবৃতিমূলক স্কেল। যদি সেইভাবে না বলা থাকে, যদি বলা থাকে এই রকম ভাবে 1:50,000, যেমন আমরা একটা স্লাইড দেখে নিই। এই যে এইখানটা দেখো, এখানে আছে না যে 1:24,000, তাহলে এইভাবে যদি থাকে তখন তাকে বলা হবে হচ্ছে আরএফ স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এরপরে যে স্কেলটি রয়েছে সেটি হচ্ছে দুটি রেখার সাহায্যে যদি কোনো দূরত্ব চিহ্নিত করা থাকে, তাহলে এরকম স্কেলকে বলা হবে রৈখিক স্কেল বা গ্রাফিক্যাল স্কেল। দেখো এই যে এখানে যে, তাহলে এইটাকে আমরা বলছি আরএফ স্কেল, আর এখানে যে আমরা ছবির সাহায্যে দেখাচ্ছি বা লাইনের সাহায্যে দেখাচ্ছি তাকে বলা হয় গ্রাফিক্যাল স্কেল। তাহলে এইটাকে বলা হয় আরএফ বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, আর এটাকে বলা হয় গ্রাফিক্যাল স্কেল বা লিনিয়ার স্কেল। ঠিক আছে, স্কেল অনুযায়ী মানচিত্রকে আবার 3টি ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় বৃহৎ স্কেলের মানচিত্র, একটাকে বলা হয় মাঝারি স্কেলের মানচিত্র, একটাকে বলা হয় ক্ষুদ্র স্কেলের মানচিত্র। বৃহৎ স্কেলের মানচিত্র কি, কোনো ছোট এলাকাকে মানচিত্রে তুলে ধরতে হবে, তখন বৃহৎ স্কেলের মানচিত্র ব্যবহার করা হয়। যেমন মৌজা ম্যাপ বা ক্যাডাস্ট্রাল ম্যাপ, বাড়ি তৈরির প্ল্যান, এইরকম এইগুলো। তাহলে ছোট জায়গার ম্যাপ তৈরি করার সময় যে স্কেলটি ধরা হয় তাকে বলা হয় বৃহৎ স্কেলের মানচিত্র। মাঝারি স্কেলের মানচিত্র, যেমন ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপো ম্যাপ তৈরি করার জন্য যে স্কেল ব্যবহার করি তাকে বলা হয় মাঝারি স্কেলের মানচিত্র। এবারে যখন আমরা একটা বৃহৎ এলাকার বা বড় এলাকার যে ওয়ার্ল্ডের ম্যাপ তৈরি করার সময় যে স্কেল ব্যবহার করি, বা অ্যাটলাস ম্যাপ বা দেওয়াল মানচিত্র তৈরি করার সময় যে ম্যাপ ব্যবহার করি তাকে বলা হয় ক্ষুদ্র স্কেলের মানচিত্র। অর্থাৎ বড় জায়গার যখন ম্যাপ তৈরি করব তখন আমরা ক্ষুদ্র স্কেলের মানচিত্র ব্যবহার করব, এবং টোপো ম্যাপ ব্যবহার করার সময় আমরা মাঝারি স্কেলের মানচিত্র ব্যবহার করব,
এবং যদি আমরা কোনো ছোট জায়গার ম্যাপ তৈরি করি তখন কিন্তু আমরা বৃহৎ স্কেলের মানচিত্র ব্যবহার করব। এবারে আমরা দেখে নেব এক এক করে বিভিন্ন ধরনের মানচিত্র, যেমন ক্যাডাস্ট্রাল বা মৌজা ম্যাপ। তাহলে একটা ছোট্ট এলাকার যদি একটা ম্যাপ হয় তখন আমরা কোন স্কেল ব্যবহার করব? এখানে আমরা এখনই দেখলাম বৃহৎ স্কেলের ম্যাপ ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এখানে বৃহৎ স্কেলের ম্যাপ ব্যবহার করা হয়েছে। আর কোনো একটা এলাকার, কোনো একটা ব্লকের বা একটা গ্রামের ম্যাপ যদি হয় তখন ওইরকম ম্যাপগুলিকে, বা এই যে দেখানো রয়েছে এরকম ম্যাপগুলিকে আমরা যদি ব্যবহার করি, বা এরকম ম্যাপগুলোকে বলা হয় ক্যাডাস্ট্রাল ম্যাপ বা মৌজা মানচিত্র। চলে আসি ওয়াল ম্যাপ। পৃথিবীর ম্যাপ বা ভারতের ম্যাপ বা এশিয়া মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশের ম্যাপ, যদি আমরা এত বড় বড় অংশ ম্যাপগুলিকে বা অঞ্চলগুলিকে আমরা ম্যাপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তখন ওইরকম ম্যাপগুলিকে বলা হবে ওয়াল ম্যাপ। এরপর চলে আসি আমরা অ্যাটলাস মানচিত্র। দেখো, অনেকগুলো ম্যাপ যখন একসাথে একটি বইয়ের মাধ্যমে তুলে ধরা হয় তখন সেই বইটিকে সহ সমস্ত ম্যাপগুলিকে বলা হয় অ্যাটলাস ম্যাপ। এছাড়া রয়েছে যেমন প্রাকৃতিক ম্যাপ মানচিত্র বা ফিজিক্যাল ম্যাপ। দেখো, যখন পৃথিবী তৈরি হয়েছিল তখন কিন্তু কোনো রকম পলিটিক্যাল বাউন্ডারি ছিল না। পরবর্তীতে মানুষ যতই নিজস্ব তা খোঁজার চেষ্টা করলো তখন ধীরে ধীরে তৈরি হলো পলিটিক্যাল বাউন্ডারি, এটা আমার ওটা তোমার। কিন্তু তার পূর্বে যে ম্যাপটা, যেটা কোনো রকম রাজনৈতিক সীমানা মানে না, সেটা হচ্ছে ফিজিক্যাল ম্যাপ বা প্রাকৃতিক মানচিত্র। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা একটা ম্যাপ যেটা প্রাকৃতিক মানচিত্রকে তুলে ধরে। ভূতাত্ত্বিক মানচিত্র বা জিওলজিক্যাল ম্যাপ এমন একটি ম্যাপ যেখানে যেই ম্যাপের সাহায্যে তুলে ধরা হয়েছে, যেমন এটা একটা উত্তর আমেরিকার ম্যাপ। এখানে দেখো বিভিন্ন কালারের মাধ্যমে তুলে ধরা হচ্ছে বিভিন্ন রকম শিলার প্রকৃতি, বিভিন্ন শিলার গঠন, খনিজ পদার্থ কোথায় কিভাবে বিস্তৃত রয়েছে তার একটি ম্যাপ। এরকম ম্যাপকে বলা হয় ভূতাত্ত্বিক মানচিত্র। ক্লাইমেটিক ম্যাপ বা জলবায়ুগত মানচিত্র। দেখো, কোথায় কম বৃষ্টিপাত হবে, কোথায় বেশি বৃষ্টিপাত হবে, কোথায় উষ্ণতা বেশি থাকবে, কোথায় উষ্ণতা কম থাকবে, এই রকম ধরনের যদি কোনো একটা ম্যাপের মাধ্যমে তুলে ধরা হয় তখন তাকে বলা হয় জলবায়ুগত মানচিত্র বা ক্লাইমেটিক ম্যাপ। নেক্সট আসি ভেজিটেশন ম্যাপ। দেখো, এটা এমন একটা ম্যাপ যে ম্যাপটা দেখেই আমরা বুঝতে পারছি যে কোথায় কতটা ফরেস্ট রয়েছে। দেখো, এভারগ্রিন ফরেস্ট, ডেসিডিয়াস ফরেস্ট, থর্ন ফরেস্ট, মাউন্টেনিয়াস ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট। তাহলে কোথায় রয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট? দেখো এখানটায় সুন্দরবনে এই সমস্ত জায়গায় রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। এখানে দেখো এভারগ্রিন ফরেস্টের কথা বলেছে, তাহলে এগুলো হচ্ছে এভারগ্রিন ফরেস্ট, তাই না? তারপরে বলছে ডেসিডিয়াস ফরেস্ট, এই কালারটা হচ্ছে ডেসিডিয়াস ফরেস্ট, মানে এই যেগুলো। এরপরে রয়েছে ট্রপিক্যাল থর্ন ফরেস্ট, এই কালারটা, যেমন রাজস্থান, গুজরাট, এই সমস্ত জায়গা। মাউন্টেনিয়াস ফরেস্ট যেমন এই জায়গাগুলো, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখ, এই সমস্ত জায়গাগুলো হচ্ছে মাউন্টেনিয়াস ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্ট তো প্রথমেই বললাম। তাহলে এইরকম ম্যাপকে বলা হচ্ছে উদ্ভিজ্জ ম্যাপ বা ভেজিটেশন ম্যাপ। মৃত্তিকার উপরে বেস করেও ম্যাপ তৈরি হয়, যে ভারতের কোথায় কোথায় বা অন্যান্য দেশের কোথায় কোথায় কোন কি কি ধরনের মাটি পাওয়া যায় সেগুলোকেও বলা হয় মৃত্তিকা বিষয়ক ম্যাপ। সাংস্কৃতিক ম্যাপ, যদি আমরা ভারতকে ধরে নিই তাহলে ভারতের কোথায় কোথায় কি কি কালচার ফ্লারিশ করেছে সেই সম্পর্কিত যে ম্যাপ তাকে বলা হয় সাংস্কৃতিক ম্যাপ। পলিটিক্যাল ম্যাপ অর্থাৎ রাজনৈতিক যে সীমা, সেই সীমাগুলো যেই ম্যাপের মধ্যে উল্লেখ করে দেওয়া থাকে, জাতীয় বা আন্তর্জাতিক যে সীমানাগুলো উল্লেখ করে দেওয়া থাকে, বিভিন্ন রাজ্যগুলো তাদের সীমানা উল্লেখ করে দেওয়া থাকে, এরকম ম্যাপকে বলা হবে পলিটিক্যাল ম্যাপ। এরপরে চলে আসি ডিস্ট্রিবিউশন ম্যাপ। এখানে অনেক ধরনের ডিস্ট্রিবিউশন হতে পারে। এখানে আমি রাইস প্রোডাকশনের ডিস্ট্রিবিউশন সম্পর্কে এখানে তুলে ধরেছি। দেখো, এখানে এই ম্যাপের মাধ্যমে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে রাইস প্রোডাকশনের সব থেকে আগে, তারপরে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উড়িষ্যা, বিহার, এইভাবে ছড়িয়ে গেছে। তাহলে সব থেকে বেশি যে রাইস হয় তাহলে কোথায় হয় সেটা? না, ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, তাহলে ওয়েস্ট বেঙ্গল সব থেকে, তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ সব থেকে বেশি হয়। এরকম ম্যাপকে বলা হচ্ছে
ডিস্ট্রিবিউশন ম্যাপ। এরপর চলে আসি ঐতিহাসিক ম্যাপ। ঐতিহাসিক ম্যাপ কি? দেখো, ইতিহাস পড়ার সময় কিন্তু আমাদের এইভাবে ম্যাপ দিয়ে কিন্তু আমাদের পড়ানো হয় না, তাহলে আমরা ভালোভাবে আরো ভালোভাবে বুঝতে পারতাম। যাই হোক, তাহলে ইতিহাস, তাহলে আমাদের ভারত বা অন্যান্য দেশের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলো কি অবস্থায় রয়েছে বা কতটা জায়গা জুড়ে সেই রাজার সাম্রাজ্য ছিল, সেটা বোঝাতে গিয়ে আমরা যে সমস্ত ম্যাপ ব্যবহার করি তাকে বলা হয় ঐতিহাসিক ম্যাপ বা হিস্টোরিক্যাল ম্যাপ। সোশ্যাল ম্যাপও রয়েছে, যেমন জনসংখ্যা জনিত ম্যাপ। যেমন এই যে ম্যাপটা রয়েছে, এটা হচ্ছে জনসংখ্যা ম্যাপ, অর্থাৎ কোন রাজ্যে কত বেশি জনসংখ্যা রয়েছে, কোথায় কম রয়েছে, কেন কম রয়েছে, এই সমস্ত বিষয়ক যে ম্যাপ তাকে বলা হয় সামাজিক ম্যাপ বা সোশ্যাল ম্যাপ। চলে আসি পরের ম্যাপে, সেটা হচ্ছে ল্যান্ড ইউজ ম্যাপ। ল্যান্ড ইউজ ম্যাপ কি? এমন একটা ম্যাপ যেই ম্যাপের সাহায্যে আমরা বলে দিতে পারবো কোথায় ব্যারেন ল্যান্ড রয়েছে, কোথায় বিল্ড আপ বা আরবান এরিয়া রয়েছে, কোথায় এভারগ্রিন ফরেস্ট বা ডিসিডিয়াস ফরেস্ট রয়েছে, গ্রাসল্যান্ড কোথায় আছে, ফ্যালোল্যান্ড কোথায় আছে, ম্যানগ্রোভ অরণ্য কোথায় আছে, মিক্সড ফরেস্ট কোথায় আছে, তাই না? তাহলে এই সমস্ত যেখানে যেখানে রয়েছে, সেখানে সেই ধরনের একটা ম্যাপ, যেই ম্যাপ দেখে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো কোথায় কোন জমিটিকে কি কাজে ব্যবহার করা হয়েছে, এরকম ম্যাপকে বলা হয় ল্যান্ড ইউজ ম্যাপ। আমরা একদম শেষে চলে এসেছি। দেখো, এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেই সমস্ত প্রশ্নগুলিকে, সম্ভাব্য প্রশ্নগুলিকে আমি এখানে তুলে ধরেছি। তোমরা একটু দেখে নেবে যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। তোমরা একটু বই খুলে একবার পড়বে, পড়ে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা তৈরি করবে। কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। তোমাদের সাজেশন সবসময় আমাদের কাছে কাম্য। তোমরা খুব ভালো থেকো, সুস্থ রেখো এবং নিজে সুস্থ থেকো, ঠিক আছে? আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো ভিডিওটি, যাতে তারাও উপকৃত হয়। আজকে তবে এখানেই। থ্যাংক ইউ।